সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় সেন্সেশন প্রেজেন্টস তারকাকথনের আজকের আয়োজনে। দর্শক, তারকাকথনের প্রতিটি আয়োজনই বিশেষ থাকে, বিশেষ কোনো গল্প থাকে, সাথে থাকেন আমাদের অতিথিরা যারা আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজকের পর্বটা একটুখানি অন্যরকম, কারণ আজকের পর্বে আমরা রয়েছি দুজন উপস্থাপক, রয়েছে দুজন নায়ক এবং রয়েছেন একজন ফ্যাশন ডিজাইনার। তার মানে কেমিস্ট্রিটা আসলে বুঝতেই পারছেন যে আজকের আয়োজনটা একটু গতানুগতিক থেকে ভিন্ন হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আজ আছি আমি সঞ্জিদা রহমান এবং সাথে রয়েছেন আমার কো হোস্ট তানভীর লিমন, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথিরা। শুরুতেই সাথে রয়েছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, আমাদের সাথে রয়েছেন চিত্রনায়ক সজল, আমাদের সাথে রয়েছেন চিত্রনায়ক নীরব। ওয়েলকাম সবাইকে। থ্যাংক ইউ। সো পিয়াল হোসেনকে দিয়ে শুরু করতে চাই। কি করছি আসলে আমরা? এত মানুষ, দুজন প্রেজেন্টার, এত সুপারস্টার, মানে এই আয়োজনটা আসলে কেন? আজকে আসলে আমাদের বিশেষ আয়োজন বিকজ অফ হচ্ছে আমাদের সামনের শোটার জন্য। আপনারা জানেন যে আমাদের এই 29 জুলাইতে আমাদের একটা বিশাল শো হতে যাচ্ছে, বাংলাদেশের একটা ধামাকা, বিডি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড অ্যান্ড পিয়ালস শো স্টপার, যেখানে কিনা বাংলাদেশের টপ তারকারা অ্যাজ এ র্যাম্প মডেল হয়ে আমাদের র্যাম্পে হাঁটবে, সব মানে বিশ্ববাসী দেখবে। ওকে, তো টপ তারকা, টপদের মধ্যে কারা রয়েছেন, কারা হাঁটবেন সেখানে? আচ্ছা, টপ বলতে কিন্তু আমি বুঝি যারা কিনা এখন রিয়েল সেলিব্রিটি, যারা কিনা অরিজিনাল স্টার। কারণ আমাদের এখানে তো অনেক ধরনের স্টার বের হয় আজকাল, যেটা কিনা অনেক ধরনের বাট যেটার কোনো মানে নাই। কিন্তু আমার সাথে যারা কাজ করে বা আমি যাদের সাথে কাজ করি তারা হচ্ছে আমাদের দেশের এক একটা গর্ব, এক একটা রত্ন। সেই রত্নগুলোকে খুঁজে এনে কিন্তু আমি আমার এই প্রোগ্রামটা সাজিয়েছি। তাদের ভিতরে আছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, আমাদের সাথে আছে সবার প্রিয় এখন পরিমণি, আমাদের সাথে এখন টিভিতে বলতে হবে নাম্বার 1 কেয়া পায়েল, এবং তমা মির্জা, যার তো তুলনাই হয় না। এই তো আমার নায়িকার লিস্ট গেল। আর নায়কদের ভিতরে তো বলবো এক একটা আমি স্বর্ণ খুঁজে এনেছি আমার শোর জন্য। আমার এই শোতে র্যাম্পে আছে আমাদের সবার প্রিয় নীরব, আমাদের সজল, আমাদের এখন নতুন তারকা হচ্ছে আমাদের আদর আজাদ, আমাদের সাথে আছে সানজুজন, এবং আমাদের সাথে নতুন হিরো আসিফ। সো এই হচ্ছে আমাদের নায়ক নায়িকার থিম, কিন্তু গায়ক গায়িকার থিম এখন বলছি না, ওটা সারপ্রাইজ রইল। ওটা সারপ্রাইজ। আচ্ছা, কোথায় ভেন্যুটা, কোথায় টাইমটা, কোথায় কারা যেতে পারবেন, কারা দেখতে পারবেন? আচ্ছা, এটা ইনভাইটেড গেস্ট অনলি। আমাদের এটা হচ্ছে আমাদের গুলশান শুটিং ক্লাব, 29 জুলাই সন্ধ্যায়। আর এটা প্রচারণার জন্য আসলে কি করছেন বা কিভাবে দর্শক পুরো আয়োজনটা, ধরেন সবাই ফেসবুকে দেখতে চায় বা কোনো প্ল্যাটফর্মে দেখতে চায়, তো কিভাবে? অবশ্যই ওটা তো আমাদের পেজে তো দেখতেই পারবে। আর এছাড়া ওই যে প্রচারের কথা বলছেন, এই যে আয়োজন, আজকের প্রচার, এই যে চ্যানেল আয়ের মতো একটা চ্যানেল যদি সাথে আছে, আমাদের পাশে আছে, এটাই তো আমাদের বড় প্রচার। তো আমি জানি এর সাথে একটা অ্যাওয়ার্ড সেরিমনিও আছে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, কিন্তু আমার সহকর্মী রয়েছেন তানভীর লিমন। আপনি জিজ্ঞেস করুন, কাকে জিজ্ঞেস করতে চান? যেহেতু আমার পাশে নীরব ভাই, তাকে দিয়ে আমার শুরু করাটা উচিত। আমাদের যখন আপনি শো স্টপার হিসেবে যাদেরকে হাঁটান পিয়াল ভাই, নীরব ভাইকে নিয়ে আসলে একটু কারাকারি শুরু হয়ে যায় যে সবসময় অপুদি হাঁটেন অনেক সময় সাথে, বা নতুন যারা হাঁটতে চান যে আমি নীরব ভাইয়ের সাথে হাঁটবো, এই ব্যাপারটা আসলে কিভাবে ম্যানেজ করে, এবং নীরব ভাইয়ের উপর থেকে একটা চাপ যায় যে আসলে কাকে সে তো না করতে পারে না, তখন এই ব্যাপারটা কিভাবে ম্যানেজ করে? প্রথমত হচ্ছে সব কিছুতেই নতুনত্ব থাকে, যেমন পিয়াল যে প্ল্যানিংগুলো করে সেই প্ল্যানিংয়ের জায়গায় নতুনত্ব থাকতে, যেমন এই যে আজকে হোস্ট এবং গেস্ট একসাথে পাশাপাশি বসে আছে, এটাও যেমন নতুনত্ব, তেমনি সেটাতেও নতুনত্ব থাকবে। এবং আমার কাছে মনে হয় যে 29-তে যেখানে শোটা হচ্ছে সেখানে ভালো কিছুই হবে, এবং মানে আমার মনে হয় যে অডিয়েন্সের জন্য রেখে দেই যে তারা দেখুক কিভাবে হবে। আসলে আপনার জন্য আমার একটা প্রশ্ন, অনেক দিনের জমানো, অনেক দিনের জন্য এই যে এত হাঁটেন, দেশে হাঁটেন, বিদেশের মঞ্চে হাঁটেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হন কিনা? না, একদমই ক্লান্ত হই না। কোন হাঁটাটা বাকি আছে এখন? না, আমার কাছে মনে হয় যে এটা তো আসলে ছোটোবেলা থেকে যখন হাঁটি পা করে যখন বাবা মা যখন হাঁটা শুরু করেছে, সেই হাঁটা থেকে শুরু করে একটা পরে মনে করেন স্ট্রাগলের হাঁটা,
একটা হচ্ছে দেখবেন জীবন যুদ্ধে জয়লাভের একটা হাঁটা, এর পরবর্তীতে যখন আপনি আরও বড় হয়ে যাবেন, সিনিয়র হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, তখন আসলে নিজেকে মেনটেন করার হাঁটা। সো এই হাঁটা আসলে মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকবে। So, এখানে আমি আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই যে হাঁটার কথা বললেন, সেই হাঁটা আসলে জীবন পর্যায়ে চলে গেল। ডিফারেন্ট হ্যাঁ, থাকবে। সো ক্লান্ত কি কখনো হয়েছেন, কখনো কি ক্লান্ত লেগেছে? না, এই হাঁটাটা আসলে ক্লান্ত হওয়া যাবে না কখনো। এটা যদি মানে ক্লান্তি আসেও, সেটা আসলে আপনার ঘুমের আগের যে ক্লান্তিটা, সেইটা আপনাকে ঘুমের জন্য হেল্প করবে। আমার কাছে মনে হয় ক্লান্তিটা হেল্প করবে, বাট এই হাঁটাটা আসলে হাঁটা থামানো যাবে না। ওকে, নীরবের ক্ষেত্রে যদি একটু বলি যে তাকে ঢাকায় সিনেমার নেক্সট সুপারস্টার বলা হতো যখন সে জার্নিটা শুরু করেছে, কয়েকটা কাজ আমাদেরকে উপহার দিয়েছে, কিন্তু এখন আমরা তাকে মডেলিংয়ে অনেক বেশি সরব উপস্থিতি তার দেখছি। নাটক, বড় পর্দা বা এখন যে প্ল্যাটফর্মগুলো OTT, সেখানে কাজ করার ক্ষেত্রে আসলে আপনার ভাবনাটা কেমন? না, ওটিটির ভাবনাটা আমার নেই এখনো, কারণ দিন শেষে কি হবে, মনে করেন আপনি যেই সিনেমাটাই করবেন, সেই সিনেমাটা কিন্তু স্যাটেলাইট, তারপরে আপনার ডিজিটাল যখনই প্ল্যাটফর্মগুলো আছে, সো সেই ছবিটা বিক্রি হয়ে কিন্তু ওখানেই যাচ্ছে। যেমন বঙ্গোপসাগরের পানি ঘুরতে ঘুরতে যে নদীর মধ্যে বহতার মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক তেমনি আপনার হলের ছবি আপনি হলে করছেন, হলে দেখছে, পরে ফাইনালি গিয়ে সেটাতে কিন্তু কোনো না কোনো ওটিটিতে যাচ্ছেই। সো আলাদা করে তার জন্য কাজ করার দরকার নেই। সো সেটার জন্য আলাদা অনেক মাধ্যম আছে, যেগুলো আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছে আমাদের দেশে যারা করছেন, এবং মানে দে আর ডুইং অ্যামেজিং। আমার খুবই ভালো লাগে, বাট মাঝে মাঝে খারাপও লাগে যদি মানে ওখানে কাজ করতে পারতাম, বাট আমার মনে হয় এটা রিগ্রেট ফিল করি না যে ওখানে নেই। ওকে, আমরা এবার চিত্রনায়ক সজলের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে আপনার লেটেস্ট সিনেমা বলবো যে সবশেষ ছিল জিন 3, তার আগে ছিল কন্যা, যেখানে নুসরাত ফারিয়ার সাথে আপনি অভিনয় করেছেন এবং আপনার প্রথম বড় পর্দায় কাজ করা বা এরকম একটা অভিজ্ঞতা হিসেবে বলা যায়, এবং যেটা খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে বলবো, সেই কাজের অভিজ্ঞতাটা বা কাজের দিকে ফিরে তাকালে কেমন লাগে এখন? ভালো, ভীষণ ভালো। এবং এটা সত্যি, আমরা তো সবাই খুব পরিশ্রম করে কাজ করি। যখন দেখা যায় একটা কাজের দর্শকদের কাছ থেকে একটা প্রপার সাড়া পাওয়া যায়, ওরা যখন একটা প্রপার রেসপন্স করেন, তখন মনে হয় যে কষ্টটা করেছি সেটা হয়তো কিছুটা হলেও সার্থক। এবং দিন শেষে আমরা আসলে সবাই কাজ করি দর্শকদের ভালোবাসার জন্য। এবং আমরা যে এন্টারটেইনমেন্ট বিজনেসে আছি, ট্রেডটাতে আছি, এখানে আসলে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা যদি বলি, সেটাই হচ্ছে দর্শকদের রেসপন্স, দর্শকদের ভালোবাসা। তো সেটা যেমন, হ্যাঁ, এটা একেবারেই সত্যি। কন্যা গানটিতে পিপুল মানে হয়ে করে তো বলতে চাই না, বাট এটা সত্যি যে খুব অদ্ভুত ভালো একটা সাড়া ছিল, এবং সেটা ভালো লাগার মতো, এবং মনে থাকবে বহুদিন। সজলকে সবসময় আমরা দেখেছি একটা রোম্যান্টিক নায়ক হিসেবে, একটা সুদিং ক্যারেক্টার, এই ধরনের একটা পরিচিত মুখ, পরিচিত একটা ক্যারেক্টারের মধ্যে, এবং প্রচুর নাটকেও তাকে আমরা তেমন ভূমিকায় কাজ করতে দেখেছি। খুবই কমফোর্টেবল আসলে এই চরিত্রে। এর বাইরে কি আসলে কখনো কাজ করতে চান? রিসেন্ট টাইমসের কাজগুলো দেখা থাকলে হয়তো প্রশ্নটা এটা হতো না, কারণ নাটকের জার্নি ছিল লম্বা দিনের। এরপরে তো যখন চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ততা, তো যে চরিত্রগুলো আসলে আমার করা হয়েছে কিংবা হচ্ছে এখন, সেগুলো আসলে একটু আলাদা, এবং আমি নেতিবাচক চরিত্রেও কাজ করেছি। সো ওই বিষয়টা এখন আমার মাথায় একদমই নাই, এবং আমার মনে হয় আমার দর্শকদের মাথাতেও এখন আর নাই। আচ্ছা, আপনি চিত্রনায়িকা মিমের সাথে আপনি একটা কাজ করেছিলেন, ভালোবাসার ঘ্রাণ, মনে আছে কাজটার কথা? এবং এটা হচ্ছে আমাদের রাজু ভাইয়ের লেখা এবং আমাদের হিমেল আশরাফের ডিরেকশন, রাজু আলিমের লেখা। এবং খুব ভালো একটি প্রোডাকশন। এবং আমার যতটুকু মনে পড়ে, মিম আর আমার প্রথম খুব সাকসেসফুল একটা কাজ। যেটা হয় না যে আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলোর যে দর্শক কীভাবে নিচ্ছেন, সেটার কিন্তু একটা সরাসরি রেসপন্স পাওয়ার বিষয় সেই সময়টাতে ছিল, যেখানে যে তখন অত সোশ্যাল মিডিয়ার বিষয় তো ছিল না। তো হয় না যে কোন সংলাপটা কেমন বলা ছিল, কিংবা কোন মিউজিকটা ওখানে ইউজ হয়েছে, গল্পটা কী হয়েছে, সেটা নিয়ে খুব চর্চা হতো এবং সবাই বলতেন। এবং ব্লেসড ওয়ান যে আসলে এত সুন্দর একটা প্রোডাকশনে কাজ করেছিলেন। ওকে, চিত্রনায়ক নীরবের কাছে একটু জানতে চাই যে রাজু আলিমের সাথে কোনো কাজ করেছেন আপনি, মনে আছে? মানে আমার আর রাজু আলিম ভাইয়ের যেই সম্পর্কটা, আমার কাছে মনে হয় যে কাজের সম্পর্কটা আসলে একটা বোনাস ট্র্যাক। বাট এমনিতেই যে সম্পর্ক, কাজটা না হলেও হয়তো এই সম্পর্কটা এত ভালোই থাকতো, তেমন সম্পর্ক। এবং হয় না, অনেক বছর পরে দেখা হলেও মানে দুজনের মধ্যে
যে ইন্ট্রোডাকশনটা দুজনের মধ্যে যে গল্পের আদান প্রদানটা খুব ভালো লাগে। আর শুনি কবি মানুষ তো, সো সুন্দর করে কথা বলেন। আচ্ছা। আমার মাঝে লেখাও মাঝে খুব মনে হয় যে, অসাধারণ। হ্যাঁ আচ্ছা, একটি কাজ, বৃষ্টির ফুলের কথা কি মনে পড়ে? হ্যাঁ অনেক আগের, হ্যাঁ। সে এত আগের একটা কাজ, মানে সেটির কথা মনে পড়লে আসলে কোন স্মৃতিগুলো ভেসে ওঠে? না, সেটা হচ্ছে কাস্টিংয়ের কথা। আমার কাছে ওগুলো দেখলে এখন মানে পার্থক্য চলে আসে অনেক কাজের ক্ষেত্রে, যে তখন কিন্তু অনেক বিগ কাস্টিং, মানে নাটক হলেও সেটা অনেক বড়, মানে বিগ বাজেট, এবং হয়তো এখন অনেক বিগ বাজেটের কাজ হচ্ছে, বাট ওই যে কাস্টিংটা আসলে ওইভাবে হতো না। তো সেইগুলো মানে ফিল করি যে হয় না যে পুরো একটা টিমের যদি সাপোর্টটা থাকে, তখন দেখা যায় মানে ছোট ছোট ক্যারেক্টারগুলো অনেক বড় বড় আর্টিস্ট নিয়ে ভালো একটা কাজ করার একটা ইয়ে থাকে। যেমন আমি একবার মনে হয় কার এটা, হানিফ সংকেতের একটা নাটক করেছিলাম, সংকেতার, এবং এমনও আর্টিস্ট আছে সিনিয়র, নাম বলবো না, তার কোনো ডায়লগই নেই, বাট সে ওখানে দাঁড়িয়ে এমন মাথা নাচছে। তো এরকম 30-35 জন আর্টিস্ট ছিল, এবং মনে হয় সজল ভাই ছিল, আমি ছিলাম। বিশাল হ্যাঁ, casting তো। ঈদের একটা নাটক হচ্ছে ভূত অদ্ভুত বা কিছু একটা নাটকের নাম, হ্যাঁ আচ্ছা যাই হোক মনে নেই আমার, বাট অনেক মানে তো ওইগুলো করতে মজাও লাগতো। ওকে, আমি এই ফ্লোরটা তানভীর লিমনকে দিতে চাই। কি জিজ্ঞেস করবেন, কাকে জিজ্ঞাসা করবেন? সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সজল ভাইয়ের যে কথা বলছিলাম, যে যখন আসলে সজল ভাই নাটকে তুমুল জনপ্রিয়, এরপরে একটা সিনেমাতে আসা, ঠিক সিনেমাতে এসে সিনেমাটা শুরু হলো, তারপরে একটা গ্যাপ কিন্তু সজল ভাইয়ের, এরপরে বর্তমানে জিন 3, পাপডেডি বা অন্যান্য ওটিটি মিলিয়ে আবার একটা জনপ্রিয়তার জায়গায় ফিরে আসা, এই মাঝের যে ভাটাটা, সেই সময়টাতে আসলে আপনাকে মনে হয় আপনি পলিটিক্সের শিকার হয়েছেন, বা ফিল্মের জায়গাটাতে আপনি উতরে যেতে পারছেন না কোনো পলিটিক্সের কারণে, এই ব্যাপারটা আসলে কতটা সত্য? না, আমার মনে হয় না বিষয়টা ওরকম। প্রথমত যখন নাটকে কাজ করেছিলাম, নাটকে আমি আসলে অনেক সংখ্যক কাজ করেছি, এটাও সত্যি। এবং এমনও হয়েছে আমি আসলে 365 দিনের মধ্যে হয়তো 320 দিনও কাজ করেছি। কিন্তু তখন বিষয়টা ছিল আসলে শেখা, এবং আমার আসলে কোনোই খুব অ্যাম্বিশনস হয়ে কিংবা অ্যাম্বিশন নিয়ে কোনো কাজ আমি কখনোই করি নাই। হয় না, দর্শকদের ভালোবাসা এবং আসলে যে জায়গায় আমি কাজ করি সবার এক রকমের ভালো লাগা, একটা সাপোর্টের জায়গা আমি সবসময় পেয়েছি, তো সেই অনুযায়ী কাজ করা। মাঝে একটা সময় আমার কাছে যেটা মনে হতো যে একটু থামা দরকার, কারণ আসলে পর্দাগুলো বিভাজন আছে, বড় পর্দা, ছোট পর্দা, এবং হয় না প্রত্যেকটা পর্দার জন্য একটা আলাদা প্রিপারেশনের বিষয় আছে। তো আমার তখন মনে হয়েছিল যে আই নিড টু স্টপ, যেহেতু আমি আসলে আবার আরেকভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই, এবং আমি নিজেকে প্রিপেয়ার করেছি, অ্যান্ড দেন আই হ্যাভ স্টার্টেড ওয়ার্ক। ওকে, সজলের কাছে আমার প্রশ্ন, একটা কাজের কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। আমাদের লাক্স সুপারস্টার বাঁধন, তার সাথে আপনি একটা কাজ করেছিলেন, মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের একটা ছবি ছিল, এবং এখন বাঁধন অনেক বড় একজন স্টার, আপনিও অনেক বড় একজন স্টার, নিজের ক্যারিয়ারের গতি চলছে। সো ওই কাজটার দিকে যদি এখন ফিরে তাকান, কি মনে পড়ে? মনে পড়ে এটাই যে প্রথম চলচ্চিত্র, এবং তখন আমি আসলে চলচ্চিত্রের জন্য প্রিপেয়ারও ছিলাম না, তখন আমি আসলে নাটকে কাজ করছিলাম, এবং নাটকেও যে আমি তখন হয় না নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছি, কিংবা আমি চেষ্টা করে যাচ্ছিলাম তখনও। এবং ওই সময় সাগর আঙ্কেল বললেন চলচ্চিত্রটির কথা, এবং গল্পটি খুব ভালো, এবং হয় না যে আমি 2-3বার ওনার সাথে আলাপও করেছি যে আমি কি আসলে করবো। উনি তখন বললেন যে কর। এরপরে ওটা করা, এবং আলহামদুলিল্লাহ ওটারও রেসপন্স ভালো ছিল, এবং আমার তখন মনে হয়েছে যে আই নিড টু টেক এ ব্রেক, কারণ চলচ্চিত্র আসলে অনেক বড় বিষয়, আরও বুঝে শিখে করা ভালো। এখন সজল অনেক পরিণত একজন অভিনয় শিল্পী। হ্যাঁ, একবার সজল ভাইয়ের ঈদে, শাহিদ। এক ঈদে 54টা না কত নাটক, শুধু ওনার নাটকে এক ঈদে 7 দিনের আচ্ছা, মধ্যে। একজন মানে সহকর্মীর এত নাটক হচ্ছে একটা মানে ঈদে, দেখে কি কখনো জেলাস লেগেছে? কি বলে, আরে আমাদের উল্টা। এবং আমরা বরং বলি মানে আমাদের অবস্থাটা এমন হয়, আমাদের একজনের কাজ ভালো হলে আমরা আরেকজন অ্যাপ্রিসিয়েট তো করি, উল্টো সাপোর্ট করি। ইনফ্যাক্ট আমরা আসলে মাউথ মার্কেটিং একটা বিষয় থাকে, কিন্তু তো দেখা যায় ওটা ভালো হওয়ার কারণে আমরা আসলে নিজেরাই এত বেশি বলা শুরু করি যে আরে ওটা একবার দেখো, ওর কাজটা কি পরিমাণ ভালো,
কিংবা না দেখলেও দেখেও তুমি রেসপন্স দাও, বিষয়গুলো এরকম দাঁড়ায়। এটা ছাড়া আমি যেটা বলবো, সজল ভাইয়ের সাথে আমার যে সম্পর্কের জায়গাটা, সো আমার মনে হয় যে অন্য কারোর সাথে হলে এই কম্পিটিশনটা তার সাথে আমার কোনোদিন হবে না। যেহেতু সজলের গুণগান হচ্ছে, তার সিনেমার কথা হচ্ছে, তার সিনেমার একটা গান এই মুহূর্তে দর্শকদের সাথে নিয়ে দেখে আসলে কেমন হয়? একটু অবশ্যই ছোটখানি খুব অংশ। ভালো হয়। চলুন প্রিয় দর্শক, আমরা গান দেখলাম, এবার ফিরে আসতে চাই আড্ডায়। এবার আসতে চাই আমাদের ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেনের কাছে। তিনি তো বড় একটা আয়োজন নিয়ে আসছেন সামনে, এবং তার কাজগুলো আসলে দেশব্যাপী বেশ সমাদৃত। অনেক সেলিব্রিটিদের সাথে তিনি কাজ করেছেন। গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম একটি নাম স্টাইলিস্ট পিয়াল হোসেন। তো অ্যাওয়ার্ড ফাংশন নিয়েও কিন্তু আমি বলেছিলাম যে পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করব, অ্যাওয়ার্ড দিচ্ছেন কেন দিচ্ছেন, কাদের দিচ্ছেন? রাইট, এবার যে অ্যাওয়ার্ডটা হচ্ছে ওটার নাম হচ্ছে বিডিজ মোস্ট স্টাইলিস্ট অ্যাওয়ার্ড। হ্যাঁ, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে এমন সব নায়ক নায়িকা এবং সেলিব্রিটিদেরকে আমরা মানে একত্রিত করছি যারা কিনা অ্যাজ এ স্টাইলিশ হিসেবে খুব জনপ্রিয়, যাদের স্টাইল আমরা ফলো করি, দর্শকরা পছন্দ করে, এবং যারা রিয়েল স্মার্ট, শুধু পোশাক আশাকে না, অ্যাজ এ ব্রেন, তাদেরকে খুঁজে খুঁজে আমরা এই বিডি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডটা দিই। এটার সাথে কিন্তু কাজের কোনো রিলেশন নেই, যে সজলের কোন ছবিটা ভালো ছিল, নীরবের কোন ছবিটা ভালো ছিল সেটার উপর না, কিন্তু একেবারেই না। বিডি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড যে ওরা কতটা স্টাইলিশ সেটার উপর করে হচ্ছে এক একজন আর্টিস্টের, এক একজন সেলিব্রিটির অ্যাওয়ার্ড এটা। আর আমি একটা করি আইকনিক অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে কাজের উপর, সেটা আমাদের জুরি বোর্ড থাকে, সেটা ডিসাইড করে যে কার কাজ কতটুকু ভালো, কার কাজ কতটুকু প্রশংসনীয়, এগুলোর উপর আমরা আইকনিক অ্যাওয়ার্ড করি। এবং আইকনিক অ্যাওয়ার্ড কিন্তু আমরা দেশের বাইরে এখন বেশি করি। যেমন ঠিক এই শোটার পরেই কিন্তু আমরা এই গ্রুপটা নিয়ে কিন্তু আমরা যাচ্ছি আমেরিকাতে সেপ্টেম্বরে, ওখানে হচ্ছে আমাদের আইকনিক ঢালিউড অ্যাওয়ার্ড। দেন ঠিক তার পরবর্তী মাসে অক্টোবরে এই আবার এই গ্রুপ নিয়ে কিন্তু আমরা একটা গ্রুপ, তো মানে সব আর্টিস্টরা তো এই গ্রেট আর্টিস্টরা এক জায়গায় থাকে, এদেরকে নিয়ে আমরা আবার লন্ডন যাচ্ছি, ওখানে একটা আইকনিক ঢালিউড অ্যাওয়ার্ড হচ্ছে। সো ইনলাইন আসলে অনেক কাজ আছে, বাট রিসেন্ট এই কাজটা নিয়ে যদি কথা বলি, আমি শুনেছি যে আপনাদের এই প্রোগ্রামের ড্রেস কোড হচ্ছে হোয়াইট, যারা আমন্ত্রিত তাদেরও হোয়াইট পরে আসতে আপনি এনকারেজ করছেন। একদম, বিকজ হচ্ছে একে তো সামার, সেটা হচ্ছে, আর আমরা আসলে এখানে সাদা মনের সাদা মানুষদেরকে চাচ্ছি। আমি হয়তো কালো, আরেকজন হয়তো সাদা, কিন্তু আমরা যে কজন মানুষ ওখানে থাকবো না, প্রত্যেকটা মানুষের মনটা সাদা, সেটাই আমি বহিঃপ্রকাশ করতে চাচ্ছি আমাদের পোশাকের মাধ্যমে, যে আমরা সবাই সাদা পরবো এবং আমরা সাদা মনের মানুষ, সাদাকে প্রকাশ করব। তাই ওকে, তানভীর লিমন, এই যে অ্যাওয়ার্ড ফাংশন নিয়ে কথা বললাম, কিন্তু এখন বাংলাদেশে অনেক অনেক অ্যাওয়ার্ড ফাংশন, আগে হাতে গোনা 2-3টা অ্যাওয়ার্ড ছিল যেটার জন্য পুরো দেশব্যাপী সকলে চিনত, বিশেষ সম্মান করতো, কিন্তু এখন অ্যাওয়ার্ড জিনিসটা আসলে খুব পরিচিত, খুব কমন হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে যদি কিছু জিজ্ঞেস করতেন আমাদের অতিথিদের। এ বিষয়ে আসলে তারা আমাদের চেয়ে বেশি ভালো জানে, কারণ তারা এত দাওয়াত পায়, এত ইনভাইটেশন পায়। তারা বছরে মনে হয় 365 দিনে প্রায় 200 দিনই কোনো না কোনো এখন 300টা হয়, এখন 300টা অ্যাওয়ার্ড হয়। তো তারা আসলে এই বিষয়ে আমাদের চেয়ে বেশি অবগত। তারপরও আমার মনে হয় কি, আমি যদি একটু পজিটিভভাবেই বলি, ব্যাপারটা হোক, মানুষ সম্মানিত হোক, সম্মান দেয়া হোক, অনুপ্রাণিত হোক, কারণ সব কিছুতে একটা সার্কেল মেনটেন করা হয়, একটা স্ট্যান্ডার্ড ধরে হয়। যেমন পিয়াল ভাই কিন্তু তার স্ট্যান্ডার্ড সেট করেছেন যে সেখানে নীরব ভাই, সজল ভাইদের মতো মানুষরা, পরিমণিদের মতো মানুষরা থাকবেন। আর তার চেয়ে যারা একটু নিচে আছেন, কাজ করছেন, তারাও কোনো প্ল্যাটফর্ম থেকে গিয়ে নিয়ে নিই। সো হয়, বাট এমন কিছু না হোক যেটা নিয়ে পুরো বাংলাদেশ বিশ্ব দরবারে আসলে নাক কান কাটা যায়। এই বিষয় নিয়ে আসলে আমাদের নায়কদের মতামতটা কি, অ্যাওয়ার্ড ফাংশন এবং সেখানে সম্মানিত হওয়া? আমার কাছে বরাবরই একটা বিষয় মনে হয় যে আসলে সম্মাননা জানানো কিংবা সম্মান দেওয়াটা তো আসলে অবশ্যই একটা বড় বিষয়, কারণ আমরা আসলে যেই সেক্টরে কাজ করি না কেন, সব সেক্টর, শুধু মিডিয়া বলে বলছি না, তার কাজটা কিংবা তার প্রতিভাটা কিংবা তার যোগ্যতাটার একটা সম্মান দেয়া। তো সেই সম্মান জানানোটা কখনোই আসলে দোষের না কিংবা অন্যায় না। এবং উনি যেটা বললেন যে হ্যাঁ, অনেক রকমের হচ্ছে, অনেক ধরনের হচ্ছে, এবং একটা সম্মান কিন্তু একজন শিল্পীর জন্য অনুপ্রেরণা অনেক বড়, এবং তার সামনের দিকের কাজগুলোর আরও দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা একেবারেই সত্যি। তাই যদি এই বিষয়গুলো খুব স্ট্রাকচার্ড ওয়াইজ হয় এবং সেগুলোর হয় না যে সেটা যদি একটা প্রপার ওয়েট ক্যারি করে, তো সেটা আসলেই সুন্দর। ওকে, আমার কাছে মনে হয় সজল ভাইয়ের কথার সাথে যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে মানে সম্মান যে ব্যাপারটা, আপনি একজনকে সম্মানিত করবেন, আমরা আসলে জাতিগতভাবে একটু ঝামেলা আছে, মানে আমাদের জাতিগতভাবে আমাদের ঝামেলা আছে। আমরা একজনকে অ্যাপ্রিসিয়েশন জানাতে পারি না। সো এই অ্যাপ্রিসিয়েশন জানানোর জন্য
যদি এরকম একটা মানে সম্মাননা জানানোর জন্য যদি এরকম ইভেন্টের আয়োজন করা যায় সেক্ষেত্রে তো ডেফিনেটলি সেটা ভালো, কিন্তু সেটা আসলে এমন কোনোভাবে পারপাস সার্ভ করা যদি হয় তখন আসলে সেটা নেগেটিভ হয়ে যায়। ওকে, আমি আরেকটু কথা জিজ্ঞেস করতে চাই। ইন্ডাস্ট্রিতে আপনাদের দুজনের পথ চলাই আসলে অনেক দিনের। এতদিন কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রি থেকে আসলে এনিমি তৈরি হয়, রাইভাল তৈরি হয়? সেটা তো হতেই পারে। আচ্ছা, তার জন্য নিজের কাজের গতি কখনো কমে গেছে বা কোনো অপরচুনিটি মিস হয়েছে, এমন কি হয়েছে সজল? আমি অবশ্য ওই জিনিসটা কিভাবে দেখি না। আমার কাছে যেটা মনে হয় যে একটা কাজের রিজিকের বিষয় কিন্তু একদম উপর থেকে থাকে, একেবারে সত্যি। হ্যাঁ, অনেক রকমের বিষয় থাকবে, ম্যানিপুলেশনস থাকে, পলিটিক্স থাকে, দিস ইজ ভেরি নর্মাল। এটা ছাড়া কোনো জায়গায় নাই, সব জায়গাতেই আছে। তবে দিন শেষে আপনি আসলে সেই কাজটা কতটা ভালোবেসে করেন, আপনি কতটা সেই কাজের জন্য পারফেক্ট, এবং সেটাও যদি আপনি না করেন, আপনার পরবর্তী কাজগুলো আপনাকে আসলে চিনিয়ে দেবে যে আপনি আসলে কে। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, এরকম অনেক ঘটনা ঘটবে, হ্যাঁ ঘটে। ওকে, সম্প্রতি সময়ে একটা অভিযোগ আছে বা অনেকে বিশ্বাস করেন, তো আপনারা কি বিশ্বাস করেন যে এখন পরিচালকরা আসলে শিল্পীদেরকে নির্বাচন কিভাবে করেন? শুধুমাত্র তাদের প্রতিভার ভিত্তিতে নাকি জনপ্রিয়তার ভিত্তিতে? জনপ্রিয়তা কিন্তু যে কোনোভাবেই হতে পারে। না, এখন তো মানে সেটা আমি ওই যে আগের মানে প্রশ্ন যদি আসি, জিনিসটা হচ্ছে পারপাস সার্ভ হওয়া দিয়ে কথা, বা যে যেই প্ল্যানিং থেকে তাকে নিতে চায়, মনে করেন যে যেই প্ল্যাটফর্মে আপনার জনপ্রিয়তাটা চায়, মানে সে কিন্তু ওইভাবেই তাকে ইউজ করবে। মনে করেন সে একটা কন্টেন্ট বানানোর জন্য নিচ্ছে বা একটা নাটক বানানোর জন্য নিচ্ছে, তখন কিন্তু সে তার পারপাসটা মানে ফাইনালি গিয়ে কী হবে, তার কোন অডিয়েন্সটা দরকার সেটা চিন্তা করে সে কিন্তু আর্টিস্টটা নিচ্ছে। বাট আপনি দেখবেন যে আমরা শুধুমাত্র যদি মানে সিনেমার কথা বলেন, আমি তো সিনেমার কথা বলবো, সিনেমার মধ্যে এইসবের কোনো খাওয়া নেই। সিনেমার মধ্যে প্রপার আসলে যেটা জনপ্রিয়তা বলেন, আপনার স্টারিজম বলেন, ক্যারেক্টারের সাথে যে যাবে সে, ওইসবের কোনো খাওয়াই নাই, মিলিয়ন টিলিয়নের কোনো খাওয়া নাই ওটা। আচ্ছা, একটা শেষের দিকে আছি। সজল, আপনার কাছে একটু জানতে চাই যে ইনলাইন আপনার অনেকগুলো কাজ আছে, সামনে আসছে, আমরা জানি, খবর পেয়েছি, কাজগুলো নিয়ে একটু বলা যাবে কি? হ্যাঁ, যেমন কাজ চলছে এখন দুর্বার, শাপলা শালুক, দুজনে, আরেকটা নতুন ছবি, এবং ওরা একটু অন্যরকম কাজগুলো, সবগুলি কাজই একটু অন্যরকম। সহশিল্পী হিসেবে কারা আছেন? তো দুর্বারে আছেন অপু বিশ্বাস, শাপলা শালুকে আছেন বুবলি, একটাতে আছেন ভাবনা, এই তো। আচ্ছা, ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই নায়িকার সাথেই আসলে কাজ করছেন, আগামীতে আসছে কাজটা, আবার নুসরাত ফারিয়ার সাথেও কাজ করেছেন। সো কাজ করার অভিজ্ঞতায় কি মনে হয় যে কার সাথে কাজ করে সবথেকে বেশি কমফোর্টেবল লেগেছে? এখন চলচ্চিত্রের কাজটা আসলে এমনিতেই অনেক খাটনির কাজ, মানে হয় না এমন দিন রাত পরিশ্রম, এবং সেই সাথে শুধু এমন তো না যে শুধু অভিনয়টুকু করলে হয়। এখানে আসলে আপনার গান, নাচ, ফাইট থেকে শুরু করে সব কিছুর একটা প্রিপারেশনের বিষয় থাকে, এবং দেখা যায় আমরা নিজেরাই আর্টিস্টরা চেষ্টা করি যে আমাদের আগের কাজটার সাথে যেন এবারের কাজটার কোনো মিল না থাকে এবং আরেকটু বেটার কিছু করতে পারি। ওকে, তো সব মিলিয়ে দেখা যায় যে যে কজনের সাথে কাজ হয়েছে, যারা যারা কাজ করেছেন তারা সবাই মেধাবী এবং তারা তাদের বেস্টটুকু দেন, এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার বিষয় তৈরি হয়ে যায়। তো ভালো, খুব ভালো সবার সাথে কাজ। উনি কিন্তু খুব মানে ডাইরেক্ট কোশ্চেনটা করেন, কারণ কোশ্চেনটা করতে চাইছিলেন যে কার সাথে কাজ করে ভালো লাগছে, বুবলি নাকি অপু বিশ্বাস, এটা তিনি ডিরেক্টলি উত্তর দিবেন না, আপনি এটাও বোঝেন। সজল এমনিতে আমার মনে হয় একটু চাপে আছেন, অলরেডি লাইনে যাচ্ছে, কাজ এই কোশ্চেনটা আমি ওকে করছিলাম যে কার সাথে কাজ করে, ও খুব সুন্দরভাবে এটাকে অ্যাভয়েড করে গেছে, মানে বলে দিয়েছে। আলোচনা করে আজকে অনেক ভালো লেগেছে। তানভীর লিমন, কি বলেন? তাহলে বিদায় নেওয়ার পালা আমাদের, শেষ করি। শুভকামনা আপনাদের সকলের জন্য এবং আপনার অনুষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।